আমরা হচ্ছে গ্রুপ 13 পর্যন্ত শেষ করছিলাম। এখন গ্রুপ 14 থেকে আবার আমাদের ক্লাস শুরু করব। লেটস গো। ওকে ফাইন, সবাই একটু খেয়াল করি। গ্রুপ 14 এর মৌলসমূহকে তো আমি আগে বলছি, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। গ্রুপ 14 কারা কারা আছে, যেমন মনে করো হচ্ছে কার্বন, সিলিকন, হ্যাঁ, ইত্যাদি মৌলসমূহ হচ্ছে কি গ্রুপ 14। এখন মোট কথা যেটা, এই গ্রুপ 14 মৌলসমূহ কি কি বিক্রিয়া করে সেগুলো আমাকে মনে রাখতে হবে। রাসায়নিক বিক্রিয়াগুলো, নাম্বার 1 ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, নাম্বার 2 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি, দেখো কার্বন, সিলিকন, অ্যাস্টেনেট এবং টিন, এরা সবাই হচ্ছে কি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। কিন্তু টিন এবং লেড, এই দুইটা, এই যে টিন এবং লেড, অ্যাস্টেনেট এবং হচ্ছে লেড, হ্যাঁ, টিন এবং লেড এই দুইটা ধাতুর ডাইক্লোরাইড মোটামুটি কি হয়, আয়নিক প্রকৃতির হয়ে থাকে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, যেমন কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড ইত্যাদি। তোমরা জানলে একটা জিনিস অবাক হবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এবং সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দুইটা একই গ্রুপের, ঠিক আছে, বাট কার্বন ডাইঅক্সাইডের বজ্র ধর্ম হচ্ছে গ্যাস, সিলিকন ডাইঅক্সাইডের বজ্র ধর্ম হচ্ছে কঠিন। বজ্র ধর্ম হচ্ছে কি কঠিন। তাহলে একই গ্রুপের হওয়া সত্ত্বেও এদের বজ্র ধর্মগুলো কি হয়, ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবং টিনের অক্সাইড এবং লেডের অক্সাইড, এরা দুইটা অক্সাইড হচ্ছে কি উভয়ধর্মী। তাহলে উভয়ধর্মী মানে কি বলছিলাম, যারা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে নেক্সট আসি এবার, দেখো বলতে না বলতে চলে আসছে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, ক্ষারের সাথে বিক্রিয়া করছে, উভয়ধর্মী। অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, ক্ষারের সাথে বিক্রিয়া করছে, উভয়ধর্মী। আই হোপ পারবো। এবার আসো, স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড হলো গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড হলো কি পদার্থ, কঠিন পদার্থ। এর পিছনে ব্যাখ্যাটা কি, সব সময় মনে রাখবা, আমাদের রসায়নে যে সমস্ত এলিমেন্টস গুলা গ্যাসীয় তাদের ক্ষেত্রে একটা বল কাজ করে, সেটা হচ্ছে দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল। কি বল, দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল, দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল। এবং কার্বন ডাইঅক্সাইডের আণবিক গঠন হয় সরল রৈখিক, এবং এদের স্ট্রাকচারের মধ্যবর্তী কোণের অ্যাঙ্গেল হয় 180, এবং এদের সংকরায়ন হয় এসপি। আমি যখন সংকরায়ন পড়াবো তখন এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। নেক্সট আসো, সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের একটা অপর নাম আছে, সেই অপর নামটা হচ্ছে শুষ্ক বরফ। শুষ্ক বরফ বা ড্রাই আইস। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় কি শুষ্ক বরফ কিংবা কি ড্রাই আইস। এখন সিলিকন ডাইঅক্সাইডের অপর নাম হলো জায়ান্ট মলিকিউল গঠন করে। কি গঠন করে, জায়ান্ট মলিকিউল বা দৈত্যকার অণু গঠন করে, ঠিক আছে কিনা। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে একটা পলিমার যৌগ, অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড সবসময় থাকে এইভাবে, SiO2n, এইভাবে থাকে যেহেতু এটা একটা কি দৈত্যকার অণু বা জায়ান্ট মলিকিউল গঠন করে। তাহলে ব্যাপারটা কেমন হলো সেটা একটু দেখবো এখন আমরা, হ্যাঁ। আসেন, জায়ান্ট মলিকিউলের স্ট্রাকচারটা তুমি কেমনে আঁকবা, খেয়াল করো। সিলিকন ডাইঅক্সাইডের গঠন, যেটাকে আমরা বলতেছি কি মলিকিউল, জায়ান্ট মলিকিউল। জায়ান্ট মলিকিউল, তাহলে সিলিকন ডাইঅক্সাইড হলো কি জায়ান্ট মলিকিউল। তাহলে এই জিনিসটার গঠনটা আমরা এখন শিখবো। তাহলে গঠনটা আমি কেমনে করতেছি খেয়াল করো। প্রথমে মনে করো হচ্ছে তুমি সিলিকন নিবা, আমরা সবাই জানি সিলিকনের যোজনী কত 4, তাহলে সিলিকনের 4টা হাত থাকবে। এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের আবার 2টা হাত থাকবে। আরেকটা সিলিকন নিবা, এর ক্ষেত্রেও 4টা হাত থাকবে। আরেকটা অক্সিজেন নিবা এবং আরেকটা সিলিকন নিবা। এই সিলিকনের ক্ষেত্রে আরেকটা অক্সিজেন অ্যাড করলাম, এদিকে আরেকটা সিলিকন অ্যাড করলাম, এখানে আরেকটা অক্সিজেন দিলাম, আরেকটা সিলিকন অ্যাড করলাম, এখানে একটা অক্সিজেন, এখানে একটা, এখানে একটা অক্সিজেন, এখানে আরেকটা সিলিকন। আচ্ছা, এবার উপরে আমরা আরেকটা চাইলে অ্যাড করতে পারি। এটাকে আমরা একটু উপরের দিকে তুলে রাখি বা এদিকে সরাই রাখি। ওকে ফাইন, ঠিক আছে। এবার দেখেন তাহলে, তাহলে এখানেও সেম সেম আমরা হচ্ছে স্ট্রাকচার নিলাম, ঠিক আছে। সিলিকন, এর আবার 4টা হাত, তার একটা অক্সিজেন, এখানে মনে করো একটা অক্সিজেন, সিলিকন। মোট কথা একটাই, সেটা হচ্ছে পরপর 2টা সিলিকনের মাঝখানে একটা করে অক্সিজেন দিয়ে দিল। অক্সিজেনের 2 হাত ফিল আপ হয়ে গেল, সিলিকনের 4 হাত ফিল আপ হয়ে গেছে। মাঝখানে দিয়ে খেয়াল করো, সিলিকনের 4 হাত ফিল আপ, অক্সিজেনের 2 হাত ফিল আপ। ফলে এই যে পুরো স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা সংখ্যায় বলতেছি SiO2n। এটা অসংখ্য হতে পারে, এটা কি অসংখ্য হতে পারে। তাহলে এটা হচ্ছে কি সিলিকন ডাইঅক্সাইডের দৈত্যকার অণু বা হচ্ছে জায়ান্ট মলিকিউলের স্ট্রাকচার। সবাই পারবো আশা করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিলিকন ডাইঅক্সাইডের একটা দৈত্যকার অণু গঠন করে জায়ান্ট মলিকিউল, যেটা ভৌত ধর্ম হচ্ছে কি কঠিন। তাহলে সিলিকন ডাইঅক্সাইডের ভৌত ধর্ম হচ্ছে কি কঠিন। এবার আসেন,
এবং এদের কঠিন বলে কথা না, এরা হচ্ছে ক্যালাস আকার পদার্থ, ক্যালাস আকার পদার্থ, এবং এদের গলনাঙ্ক হচ্ছে কত 1610, স্ফুটনাঙ্ক হচ্ছে কি 2230। অন্যদিকে কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস, -56 ডিগ্রি সেলসিয়াস কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। এই জন্য এটাকে বলা হচ্ছে ড্রাই আইস, শুষ্ক বরফ। ওকে ফাইন, ঠিক আছে, নেক্সট আসো। এরা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, গ্রুপ 14 মৌলসমূহ হাইড্রাইড গঠন করতে পারে, HCl এর সাথে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, হ্যালাইডের আদ্র বিশ্লেষণ করতে পারে। এখন প্রশ্ন আসছে আদ্র বিশ্লেষণ। শুনেন, আদ্র বিশ্লেষণের মধ্যে দুইটা এক্সাম্পল, একটা কার্বন টেট্রাক্লোরাইড, একটা সিলিকন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এখন আসেন আদ্র বিশ্লেষণ টপিকটা আমরা হচ্ছে ক্লিয়ার হব। আদ্র বিশ্লেষণ, ঠিক আছে, আদ্র বিশ্লেষণ এটা নিয়ে আমাদের অনেক পেঁচ লেগে যায়। আমরা হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার করে দিতে হবে। আদ্র বিশ্লেষণ পরীক্ষায় আসে, কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না। এর পিছনে লজিক কি? লজিক ভালো করে খেয়াল করেন। আমরা কার্বনকে ইলেকট্রোবিন্যাস করলাম 1s2 2s2 2p2। সিলিকনকে ইলেকট্রোবিন্যাস করলাম আমি পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p2। আবার মনে করো এখানে একটা ফাঁকা ডি অরবিটাল আছে, 3d0 আছে কিনা? কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো কি নেই, ফাঁকা ডি অরবিটাল নেই, কারণ 2d বলে কোনো কিছু হয় না। যে সমস্ত মৌলের ক্ষেত্রে শেষ কক্ষপথে আমরা ফাঁকা ডি অরবিটাল পাবো তারা আদ্র বিশ্লেষিত হবে, আর যাদের ক্ষেত্রে আমরা ফাঁকা ডি অরবিটাল পাবো না, লাইক কার্বন, তারা আদ্র বিশ্লেষিত হবে না। তাহলে কোনো যৌগের আদ্র বিশ্লেষণ হওয়ার জন্য ফাঁকা ডি অরবিটাল থাকা জরুরি। দ্যাট মিনস আমরা এখানে যদি বিক্রিয়া আকার যদি দেখাই, তাহলে আমরা কি দেখাতে পারবো? দেখো, কার্বন টেট্রাক্লোরাইড প্লাস আদ্র বিশ্লেষণ মানে কি? পানির সাথে বিক্রিয়া প্লাস পানি, নো রিঅ্যাকশন। বাট সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে যখন তুমি পানি দিবা, হ্যাঁ, তখন এখানে কি উৎপন্ন হয় ভালো করে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, দেখো, সিলিকনের 4টা হাত, আমরা এটা একটু আমি ব্রিফলি দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। সিলিকনের 4টা হাত, তাহলে আমি 4টা হাত দিলাম, এ হাতে একটা ক্লোরিন, এ হাতে একটা ক্লোরিন, দেন হচ্ছে আপনার এদিকে একটু ফাঁকা করে রাখি, হ্যাঁ, এ হাতে আর একটা ক্লোরিন, এ হাতে একটা ক্লোরিন, প্লাস পানির মধ্যে আছে H, পানির মধ্যে আছে OH। সেখান থেকে কি গঠিত হচ্ছে ভালো করে খেয়াল করি। পানির একটা H, এখানকার একটা Cl, এই দুটো নেওয়ার পর এখানে তৈরি হবে হচ্ছে HCl। অন্যদিকে পানির OH-টা প্রতিস্থাপিত হবে Cl এর জায়গায়। তাহলে প্রতিবারে একটা করে OH এখানে যুক্ত হবে। তাহলে আমি যদি এখানে 4 অণু পানি দিয়ে দিই, তাহলে 4টা OH যুক্ত হবে। 4টা OH যুক্ত হলে স্ট্রাকচারটা হয়ে যাবে এরকম। তখন স্ট্রাকচার হয়ে যাবে এরকম, এই যে Si 4 হাতে 4টা OH যুক্ত হবে, 4 হাতে 4টা OH যুক্ত হবে। তাহলে আমি কি বুঝালাম? সিলিকনের সাথে যদি একটা পানির যৌগ বা পানি অণু বিক্রিয়া করে, তাহলে একটা OH যুক্ত হয়। 4টা পানির অণু বিক্রিয়া করলে 4 হাতে 4টা OH যুক্ত হবে। তখন এই সংকেতটাকে আমরা সংক্ষেপে লিখতে পারবো SiOH4। Si কি লিখতে পারবো? OH4, যার নাম হচ্ছে কেমিস্ট্রি ভাষায় সিলিসিক অ্যাসিড। কি অ্যাসিড? সিলিসিক অ্যাসিড। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। সিলিসিক অ্যাসিড সংকেত কি? SiOH4। দ্যাটস অল। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড, মোদ্দা কথা, সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে, কার্বন টেট্রাক্লোরাইড বিক্রিয়া করে না। যারা পানির সাথে বিক্রিয়া করে না তারা আদ্র বিশ্লেষিত হয় না, আর যারা পানির সাথে বিক্রিয়া করে তারা আদ্র বিশ্লেষিত হয়। কারণ আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া। নেক্সট আসেন। এবার তাহলে এগুলো পেয়ে গেছি আমি, এই যেখানে আদ্র বিশ্লেষিত হতে পারে না, কেন হতে পারে না, এর কারণগুলো জেনে গেছো। কারণ কি একটা, সেটা হচ্ছে কি ফাঁকা ডি অরবিটাল থাকা প্রয়োজন। ফাঁকা ডি অরবিটাল থাকলে আদ্র বিশ্লেষিত হবে, ফাঁকা ডি অরবিটাল না থাকলে আদ্র বিশ্লেষিত হবে না। এই যে এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এগুলো আমরা পেরে গেছি। আমি তোমাদেরকে যেটা দেখাইছি সেটা বইয়েও সংক্ষিপ্ত আকারে লেখা আছে, এখান থেকে চাইলে তুমি একবার দেখে নিতে পারো। এবার এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে কি সিলিকনের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ সম্ভব। অষ্টক সম্প্রসারণ ব্যাপারটা কেমন? আমি আবারও আমার ওই স্লাইডে ফেরত যাচ্ছি। দেখেন,
যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান সে সমস্ত যৌগের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ সম্ভব। কি সম্ভব? অষ্টক সম্প্রসারণ সম্ভব। অষ্টক সম্প্রসারণ মানে কি? 8 এর অধিক হওয়া পসিবল। কেমনে পসিবল হইলো ভাইয়া? একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, খেয়াল করো। আমি একটা যৌগ লিখলাম PCl5। এই যৌগের ক্ষেত্রে ফসফরাসে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3 এবং পাবো হচ্ছে 3d0। ফলে আমরা ফসফরাসের এখানে আমরা দেখতেছি ফসফরাস ইলেকট্রন শেয়ার করবে 5টা, ক্লোরিন ইলেকট্রন শেয়ার করবে 5টা, 5 আর 5 মিলে হয়ে গেল 10। আমাদের অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রন দরকার ছিল 8টা, হয়ে গেছে কয়টা? 10টা। তার মানে 8 কে ক্রস করে গেছে না, এই জন্য এখানে অষ্টক সম্প্রসারণ সম্ভব। কিন্তু আমি যদি একটা যৌগ লিখি, ফর এক্সাম্পল মনে করো এই যে 15 নম্বর গ্রুপে একটা মৌল ফসফরাস, আবার 15 নম্বর গ্রুপের একটা মৌল হচ্ছে নাইট্রোজেন। ওই নাইট্রোজেনের ক্ষেত্রে NCl5 সম্ভব কিনা আমরা একটু দেখে আসি। নাইট্রোজেনকে ইলেকট্রন বিন্যাস করলে আমি পাচ্ছি 1s2 2s2 2p3। তাহলে এই ক্ষেত্রে কি 2d পসিবল? নেভার। এই ক্ষেত্রে 2d পসিবল না। ফলে অষ্টক সম্প্রসারণ কি নয়? সম্ভব নয়। ফলে NCl5 ও গঠিত হওয়া কি নয়? পসিবল নয়। পক্ষান্তরে আমি চাইলে NCl3 গঠন করতে পারবো। কেন NCl3 গঠন করতে পারবো? এর পিছনে লজিক কি? লজিক একটাই, সেটা হচ্ছে 1s2 2s2 2p3। তাহলে এখানে 2p3 আর 3টে জায়গা ফাঁকা আছে, সেখানে ক্লোরিন প্রবেশ করতে পারবে, দ্যাটস মিন NCl3 গঠন করা পসিবল। বাট এখানে জায়গা ফাঁকা আছে কয়টা? 2p3 এর মধ্যে জায়গা ফাঁকা আছে 3টা। কেন 3টা ফাঁকা আছে? কারণ আমি পাচ্ছি 2px 2py 2pz 1 1 1। তাহলে এখানে আরো 3টা জায়গা ফাঁকা আছে না, সেখানে ক্লোরিন প্রবেশ করতে পারবে, দ্যাটস মিন যৌগ সম্ভব। কিন্তু এখানে যদি 5টা ক্লোরিন দিতে চাই তাহলে তো আমার জায়গা নেই, ফলে NCl5 গঠন করা কি নয়? পসিবল নয়। অন্যদিকে এখানে 3p3 এর মধ্যে হ্যাঁ 3px 3py 3pz, এখানে একটা করে ইলেকট্রন আছে অলরেডি, তার মানে আরো একটা করে প্রবেশ করতে পারবে। এবং PCl5 গঠন হওয়ার জন্য আরো 2টা সিট দরকার। এখানে একটা একটা করে বসলে 3টা ক্লোরিন বসলো, আরো 2টা ক্লোরিন কোথায় বসবে? এই যে 3d তে বসবে। তাহলে যেখানে ফাঁকা ডি অরবিটাল আছে সেখানে অষ্টক সম্প্রসারণ সম্ভব। তাহলে সেখানে কি সম্ভব? অষ্টক সম্প্রসারণ সম্ভব, অর্থাৎ অষ্টক প্লাস প্লাস হওয়ার পসিবল। বাট যেখানে ফাঁকা ডি অরবিটাল নাই সেখানে অষ্টক সম্প্রসারণ কি নয়? পসিবল নয়। ওকে ফাইন, আই হোপ বুঝতে পারছি। তাও আমরা বই থেকে একবার দেখে নিই কাদের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ, সেটা একটু বলে দিই, ভালো মতো নোট রাখবা। আমাদের প্রতিষ্ঠানের 3টা যৌগের ক্ষেত্রে, ইন টোটালি 3টা যৌগের ক্ষেত্রে আমাদের অষ্টক সম্প্রসারণ সম্ভব। অষ্টক সম্প্রসারণ সম্ভব 3টা যৌগের ক্ষেত্রে। সেই 3টা যৌগ কি কি? সিলিকন, সালফার, ফসফরাস। অর্থাৎ সুন্দর করে বললে 14 15 16, এই 3টা যৌগের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ সম্ভব। ঠিক আছে, এক কথায় উত্তর শেষ। এবার আসেন নেক্সট। আচ্ছা, এবার আসো গ্রুপ 15। গ্রুপ 14 মোটামুটি পড়লাম। গ্রুপ 15 একটা বিশেষ নাম আছে, সেগুলোকে বলা হয় নিকটোজেন। নিকটোজেন কারা? নিকটোজেন কারা? যে সমস্ত মৌলগুলো শ্বাসরোধকারী সেগুলোকে বলা হয় নিকটোজেন। কারা কারা আছে গ্রুপ 15? নানি, ফুফি, আসতেছে সাবরিনার বিয়েতে, এই বলে মনে রাখছিলাম। নানি দিয়ে নাইট্রোজেন, ফুফি দিয়ে ফসফরাস, আসতেছে আর্সেনিক, সাবরিনা দিয়ে অ্যান্টিমনি, বিয়েতে দিয়ে বিসমাথ। আমাদের প্রথম স্লাইডগুলোতে আছে। ওকে ফাইন, এগুলো হচ্ছে শ্বাসরোধকারী মৌল। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন। নিষ্ক্রিয় গ্যাসের পর, সবাই একটু খেয়াল করি, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে কি? নাইট্রোজেন। এর পিছনের লজিক গুলা কি সেটা একটু আমরা এখন দেখবো। ঠিক আছে, আচ্ছা আসেন। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? হ্যাঁ, আমাদের প্রশ্ন ছিল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় নাইট্রোজেন। এর পিছনে লজিক কি, তাই না? ওকে ফাইন, সবাই একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, ভালো মতো খেয়াল করেন। ফার্স্ট অফ অল, প্রথম কথা, নাইট্রোজেনকে ইলেকট্রন বিন্যাস করে দেখো। এক নাম্বার লজিক যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেনকে ইলেকট্রন বিন্যাস করলে আমরা শেষ কক্ষপথে ইলেকট্রনটা অর্ধপূর্ণ অবস্থায় পাচ্ছি। আমরা সবাই জানি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে লাস্টের কক্ষপথে ইলেকট্রন যদি পূর্ণ কিংবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে সেই মৌলসমূহ অধিক স্থিতিশীল।
অধিক স্থিতিশীল মানে কি? অধিক স্থিতিশীল মানে হচ্ছে অন্য কারোর সাথে সহজে বিক্রিয়া করতে চাই না। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে 2 নম্বর লজিক। 2 নম্বর লজিক কি বলতেছে? 2 নম্বর লজিক হচ্ছে নাইট্রোজেনের মধ্যে, এই যে নাইট্রোজেনের অণু, এই নাইট্রোজেনের অণুর মধ্যে ট্রিপল বন্ড থাকে, যা খুবই শক্তিশালী, যা খুবই শক্তিশালী। এই বন্ডকে যদি তুমি ব্রেকডাউন করতে চাও, এই বন্ডকে যদি তুমি ব্রেকডাউন করতে চাও, তাহলে তোমার টেম্পারেচার দরকার হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস। কত হাজার ডিগ্রি সেলসিয়াস? 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দরকার, যেটা আপাতত ল্যাবে কিংবা হচ্ছে ইন্ডাস্ট্রিতে এই 3000 ডিগ্রি সেলসিয়াস প্রডিউস করা খুবই টাফ। ঠিক আছে, এই কারণে যখন বজ্রপাত হয়, কথা ভালো করে খেয়াল করতে হবে, যখন বজ্রপাত হয় তখন আসলে পরিবেশের তাপমাত্রা 3000 ডিগ্রি কে হচ্ছে ছাড়িয়ে যায়, 3000 ডিগ্রি প্লাস প্লাস 3000 ডিগ্রিকে ছাড়িয়ে যায়। ফলে তখন নাইট্রোজেনের বন্ডগুলো ভেঙে যায়। যখন নাইট্রোজেনের বন্ডগুলো ভেঙে যায় তখন ফ্রি নাইট্রোজেন বায়ুস্থ পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, বায়ুস্থ পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে NH2 Cu NH2, অর্থাৎ একটা ইউরিয়া সার প্রডিউস করে। কি প্রডিউস করে? ইউরিয়া সার প্রডিউস করে। ওই ইউরিয়া সার আবার প্ল্যান্টের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমি যদি জিনিসটা একটু ব্রিফ করি, কথা একটু ভালো মতো খেয়াল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেখেন, আমরা এই জিনিসগুলোকে একটু ছোট আকৃতিতে রাখি, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি। ব্যাস, আচ্ছা ঠিক আছে। এখন একই সাথে এগুলো একটু মুছে দিলাম, ঠিক আছে, হইল। আচ্ছা, এবার আসেন এই জিনিসটাকে একটু আমরা প্ল্যাটফর্ম একটু বড় করে দেখাই। হ্যাঁ, আমরা এই জিনিসটাকে একটু বড় করে দেখাই, খেয়াল করো সবাই। আচ্ছা, তাহলে আমি তোমাকে কি বুঝাইলাম? যখন বজ্রপাত হচ্ছে, যখন বজ্রপাত হচ্ছে তখন হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রা, নাইট্রোজেনটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে? এখানে নাইট্রোজেনের যে ট্রিপল বন্ড ছিল, সেই নাইট্রোজেনের ট্রিপল বন্ডটা ব্রেকডাউন হচ্ছে। ব্রেকডাউন হওয়ার পর নাইট্রোজেন ফ্রি হয়ে গেল, পানি এবং বায়ুস্থ জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া সার উৎপন্ন করছে। ওই ইউরিয়া সার আবার প্ল্যান্ট পাচ্ছে, এই প্ল্যান্টের ফলে কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। প্ল্যান্ট গুলা বৃদ্ধি হইলে সহজে আমরা কি পাচ্ছি? ফলমূল পাচ্ছি। তাহলে এখন কথা হচ্ছে, কোথায় ছিল নাইট্রোজেনের ট্রিপল বন্ড? সেটা ভাঙার পরে একটা সাইকেল অনুযায়ী কত কিছু হয়ে গেল। এই পুরো সাইকেলটাকে আমাদের কেমিস্ট্রি ভাষায় বলতেছে নাইট্রোজেন ফিক্সেশন। কি বলা হচ্ছে? নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে এই হচ্ছে আমাদের পুরো এই প্রশ্নের উত্তরের, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন। এর পিছনে লজিক কি? ফার্স্ট অফ অল হচ্ছে ইলেকট্রোবিন্যাস, অর্ধপূর্ণ অবস্থা থাকে অধিক স্থিতিশীল, দ্যাটস ওয়াই। এরপর ট্রিপল বন্ড ভাঙতে হলে অধিক পরিমাণে শক্তি দরকার এবং তাপমাত্রা দরকার। সেই তাপমাত্রা কত? 3000 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ওই তাপমাত্রা প্রডিউস হবে বজ্রপাতের সময়। এই পুরো সাইকেল। আচ্ছা, আই হোপ সবার বেসিকটা ক্লিয়ার। তারপর আমরা মেইন বই থেকে একবার পড়ে নেব। আসেন, এই যে ত্রিবন্ধন ভাঙতে হলে বিয়োজন শক্তি 945, যা অনেক বেশি, ঠিক আছে কিনা? এছাড়াও এখানে অর্ধপূর্ণ অবস্থা থাকে যা অধিক স্থিতিশীল, অর্ধপূর্ণ অবস্থা থাকে যা অধিক কি? স্থিতিশীল। ওকে ফাইন, এগুলো আমরা মোটামুটি ভাবে পারবো, ঠিক আছে। এবার আসেন, দেখেন তাপমাত্রা কত বলছি আমি? 3000 ডিগ্রি সেলসিয়াস লাগবে, এগুলাও বলা হয়েছে, ঠিক আছে। এবার আসেন, এখানে কয়েকটা অক্সাইডের নাম মনে রাখতে হবে। যেমন মনে করো ফসফরাস পেন্টা অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে মেটাফসফরিক অ্যাসিড, এবং ফসফরাস পেন্টার সাথে পানি বিক্রিয়া করে অর্থোফসফরিক অ্যাসিড উৎপন্ন করে। মেটা এবং অর্থ এগুলো চেনার জন্য একটা সহজ উপায়, সেটা হচ্ছে, সেটা কি দেখেন, মেটা ফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক, অর্থোফসফরিক অ্যাসিড, অ্যাসিড এগুলো চেনার উপায় হচ্ছে, যেটা মেটাফসফরিক অ্যাসিড HPO3, অর্থোফসফরিক অ্যাসিড H3PO4। মেটার ক্ষেত্রে সবসময় মনে রাখবা PO3 মাইনাস হবে আর এখানে PO4 3 মাইনাস হবে। তাহলে লাস্টে গিয়ে যে আয়নের ডিফারেন্সটা, ওই ডিফারেন্স দেখে তুমি মেটা আর অর্থোফসফরিক অ্যাসিড গুলো কি করতে পারবা? চিনতে পারবা। ওকে ফাইন, ঠিক আছে। এবার নেক্সট নেক্সট হচ্ছে আমরা এখানে আগাই। তাহলে গ্রুপ 15 সম্পর্কে অনেক আইডিয়া হয়েছে। আচ্ছা, এগুলো পারবেন। এই যে লাইনটা পড়েন, NF3 অধিক সুস্থিত, কিন্তু NCl3, NBr3, Ni3 কিছুটা বিস্ফোরণ প্রবণ হয়ে থাকে, ঠিক আছে। ওকে ফাইন, নেক্সট আসো। তুমি চাইলে এগুলো পড়তে চলে পড়তে পারো, সমস্যা নেই।
অক্সাইড গঠন, আচ্ছা ঠিক আছে, অক্সাইড গঠন এই টপিকের মধ্যে এসে, অক্সাইড গঠন এই টপিকের মধ্যে এসে আমি তোমাকে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের টোটালি 5টা অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড কয়টা? অক্সাইড হলো 5টা। 5টা আমরা আপাতত মনে রাখবো। সেই 5টা গুলো কি কি? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, NO2, N2O4, N2O5, এই 5টা অক্সাইড। তার মধ্যে এবার একটু খেয়াল করি, এখানে অক্সিজেন আছে একটা, এখানে অক্সিজেন আছে একটা, এই দুইটা অক্সাইড নিরপেক্ষ, নিরপেক্ষ। বাকি এই অক্সাইড, এই অক্সাইড, এই অক্সাইড, এই 3টা অক্সাইড হচ্ছে অম্লধর্মী। তাহলে এই 3টা অক্সাইড হচ্ছে অম্লধর্মী, এই 2টি অক্সাইড হচ্ছে কি? নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি? অম্লের সাথে, মানে কারের সাথে বিক্রিয়া করে না, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। অন্যদিকে এখানে আমরা আরেকটা অক্সাইডের নাম বলে ফেলি, নিরপেক্ষ অক্সাইড, সেটা হচ্ছে কি? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড হলো কি? নিরপেক্ষ অক্সাইড। অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড হলো কি? অম্লধর্মী। মনে থাকবে? তাহলে নাইট্রোজেনের 5টা অক্সাইড আমরা ইনশাআল্লাহ মনে রাখতে পারবো। দ্যাটস ওয়েল, হয়ে গেল। এবার আসো বেসিক জিনিস এরপরে। অর্থোফসফরিক অ্যাসিড, মেটাফসফরিক অ্যাসিড ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, আমরা সবাই জানি হেবার প্রণালীতে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেনের সাথে প্রভাবক গ্রুপ আয়রন ইউজ করে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। এবার মেইন কথা যেটা, সেটা হচ্ছে অ্যামোনিয়া এবং এই যে অ্যামোনিয়া এবং ফসফিন উভয়ই হচ্ছে কি? ক্ষারধর্মী। এখন এই জিনিসটা একটু আমরা ভালো মতো ব্যাখ্যা করব। NH3 PS3 এরা উভয়ই হচ্ছে কি ধর্মী? ক্ষারধর্মী। এর ব্যাখ্যাটা কি আসলে? এরা উভয়ই হচ্ছে ক্ষারধর্মী। এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে নাম্বার 1, আমরা একটা তত্ত্বের নাম জানবো। সেই তত্ত্বের নাম হচ্ছে লুইস তত্ত্ব। লুইস তত্ত্ব অনুযায়ী যে সমস্ত যৌগ গুলা নিঃসঙ্গ ইলেকট্রন প্রদান করতে পারে, নিঃসঙ্গ ইলেকট্রন বা হচ্ছে মুক্ত ইলেকট্রন দান করতে পারে, সেই সমস্ত যৌগগুলোকে বলা হয় ক্ষারীয় যৌগ বা ক্ষারধর্মী যৌগ। যেমন মনে করে এখানে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এখানে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন আছে, সেগুলো দান করতে পারতেছে ক্ষারীয় যৌগ। কোন তত্ত্ব অনুযায়ী? লুইস তত্ত্ব অনুযায়ী। আর উল্টা করলে যারা নিঃসঙ্গ ইলেকট্রন গ্রহণ করে বা মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অম্লীয় যৌগ। তাহলে যারা মুক্ত জোর ইলেকট্রন দান করে তারা হলো ক্ষারীয় যৌগ, যারা মুক্ত ইলেকট্রন গ্রহণ করে তারা হলো কি? অম্লীয় যৌগ, লুইস তত্ত্ব অনুযায়ী। তাহলে এটা উভয় ক্ষারধর্মী পেয়ে গেলাম। এখন বলতেছে NH3 বেশি ক্ষারধর্মী কার তুলনায়? PS3 তুলনায়। এর পিছনে কারণ কি? এর পিছনে হচ্ছে কারণ কি এবার আমরা দেখব। NH3 অধিক ক্ষারধর্মী PS3 তুলনায়। এর পিছনে কারণ হচ্ছে দুইটা। কারণ নাম্বার 1, কারণ নাম্বার 2। কারণ নাম্বার 1 হচ্ছে নাইট্রোজেনের আকার ফসফরাসের তুলনায় ছোট এবং নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের তুলনায় বেশি। তাহলে দুইটা কারণ, একটা হচ্ছে নাইট্রোজেনের আকার ফসফরাসের তুলনায় ছোট, আর একটা হচ্ছে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের তুলনায় কি? বেশি। এই দুইটা কারণে নাইট্রোজেন হচ্ছে কি? অধিক ক্ষারধর্মী, PS3 হচ্ছে কি? বা ফসফিন হচ্ছে কি? অল্প ক্ষারধর্মী। ঠিক আছে, বা কম ক্ষারধর্মী। ওকে ফাইন, আই হোপ পারবো। এটার নাম কি বললাম? ফসফিন। এটার নাম তো অ্যামোনিয়া, তোমরা সবাই জানো। তাহলে অ্যামোনিয়ার ক্ষারধর্মী বেশি, ফসফিনের ক্ষারধর্মী কি? ক্ষারধর্মিতা কি? কম। ইনশাল্লাহ আমরা এগুলো পারবো। এবার এখানে চলে আসি। এই যে বলতে না বলতে, প্রথম কারণ তড়িৎ ঋণাত্মকতা, দ্বিতীয় কারণ পারমাণবিক ব্যাসার্ধ। এবং আপনারা সবাই জানেন নাইট্রোজেনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কত? 3। আর যেটা ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে কত? 2.1 এর কাছাকাছি বা 2 বলা যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এগুলো পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট আসি আমরা। আদ্র বিশ্লেষণ বলে ফেলছি অলরেডি। কারণ আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র বিশ্লেষণ হচ্ছে কি? পানির সাথে বিক্রিয়া। এবার আসে গ্রুপ 16। গ্রুপ 16 হচ্ছে তোমার, গ্রুপ 16 যেগুলো, গ্রুপ 16 মৌলসমূহ কি কি? অক্সিজেন, সালফার, সেলোডিয়াম, টেলোডিয়াম। এগুলো হচ্ছে আকরিক উৎপন্নকারী মৌল বা হচ্ছে সালকুজেন বলা হয় এগুলোকে। আকরিক কাকে বলে? খনি থেকে লাভজনক উপায়ে ধাতু আহরণ করার প্রক্রিয়াকে আকরিক বলে। খনি থেকে লাভজনক উপায়ে ধাতু আহরণ করার প্রক্রিয়াকে আকরিক বলে। এবার আসো তড়িৎ ঋণাত্মকতা। এখন কথা হচ্ছে অনেকে আছে যারা আমরা তড়িৎ ঋণাত্মকতার মানগুলো মুখস্থ করি, না বুঝে মুখস্থ করি, না বুঝে মুখস্থ করার দিন শেষ। এখন তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আমরা টেকনিক্যালি মনে রাখবো। কেমনে? দেখেন,
আজকে এমন ভাবে শিখাই দেবো তড়িৎ কথা যে সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই এই চারটা দিকে খেয়াল করি। আমাকে তড়িৎ কথা মনে রাখতে হবে মূলত প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই পর্যায়গুলোর তড়িৎ কথার মানগুলো আমরা কেমনে মনে রাখবো, কথা ভালো করে খেয়াল করি। প্রথমে 1 নম্বর পর্যায়ের মধ্যে দুইটা মৌল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম যদি নিষ্ক্রিয় মৌল, এক্ষেত্রে তড়িৎ কথার মান 0, আর হাইড্রোজেনের ক্ষেত্রে তড়িৎ কথার মান হচ্ছে কত, 2.1। প্রথম পর্যায় শেষ। দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে কাকে দিয়ে, লিথিয়ামকে দিয়ে। এখন কথা হচ্ছে লিথিয়ামের জন্য মান শুরু হয়েছে কত দিয়ে, 1। যেহেতু 2 নাম্বার পর্যায়, 2 নাম্বার পর্যায়কে ভাগ করো 1/2 দিয়ে, তাহলে মান কত আসে, 1 কে 2 দ্বারা ভাগ করো, কারণ 2 নাম্বার পর্যায়। আর 3 নাম্বার পর্যায়ের ক্ষেত্রে কত দ্বারা ভাগ করবা, 1 কে 3 দ্বারা ভাগ করবা, তাহলে 0.3। তাহলে আমি যেটা করবো, 2 নাম্বার পর্যায়ের ক্ষেত্রে, 2 নাম্বার পর্যায়ের ক্ষেত্রে আমি 1 কে 2 দ্বারা ভাগ করলে আমি এখানে পাচ্ছি 0.5, 0.5 পাচ্ছি। তাহলে আমি 0.5 করে বাড়াবো। লিথিয়ামের ক্ষেত্রে 1, বেরিলিয়াম 1.5, 0.5 বাড়াইছি। 2, 2.5, আরো 0.5 বাড়ালাম, আরো 0.5 বাড়ালাম, আরো 0.5 বাড়ালাম। তাহলে ফ্লোরিনের তড়িৎ মান কত পাইছি, 4। কত করে বাড়াইছিলাম, 0.5 করে। কেন বাড়াইছি, 2 নাম্বার পর্যায়ে শর্টকাট কি, 1 কে 2 দ্বারা ভাগ করো, 0.5 আনসার এটা। 3 নাম্বার পর্যায়ে 1 কে কয় দ্বারা ভাগ করবো, 3 দ্বারা ভাগ করবো। সোডিয়ামের ক্ষেত্রে তড়িৎ মান কত, 0.3, 0.3 যোগ করো, 1.2, 1.5, 1.8, 2.1, 2.5, 3। বাস, লাস্টে গিয়ে 2.5 আর 3 এইটুকু মনে রাখলেই হবে। তাহলে আমি তড়িৎ কথা তোমাকে একসাথে মুখস্থ করে ফেলছি। কেমন মুখস্থ করেছি ভাইয়া, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম পর্যায়ে তড়িৎ মান ছিল 2.1, অন্যদিকে শেষ হয়েছে কি দিয়ে, হিলিয়াম, যার তড়িৎ মান হচ্ছে কত, 0। আর 2 নম্বর পর্যায়ে আসলে তড়িৎ মান লিথিয়ামের ক্ষেত্রে ছিল 1, 2 নম্বর পর্যায়ে 0.5 করে বাড়াতে থাকবো। তাহলে আমি পাবো কি, 0.5 করে বাড়াতে থাকলে এই যে 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 4 ইত্যাদি শেষ। 3 নম্বর পর্যায়ে 1 কে 3 দ্বারা ভাগ করো, 0.3, 0.9, 1.2, 1.5। তাহলে প্রত্যেকবার 0.3, 0.3, 0.3 বাড়াবো, লাস্টে গিয়ে 2.5 এবং 3। আর কিছু মনে রাখা লাগবে না, দ্যাটস অল। তড়িৎ কথা কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। এরপরেও তড়িৎ কথার মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকলে আমাকে বলবা। এবং তড়িৎ কথা সম্পর্কে আরেকটা বেসিক কথা বলে দিই, ভালো করে খেয়াল করো। তড়িৎ ঋণাত্মকতা, আচ্ছা শুনেন, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, দুটো যৌগ আছে, মনে করেন হচ্ছে অক্সিজেন আছে, ফ্লোরিন আছে। মনে করো এদের এদের সমন্বয়ে আমি একটা যৌগ গঠিত করলাম, সেই যৌগের নাম মনে করো হচ্ছে OF2। এই যৌগের মধ্যে কোন যৌগটার চার্জ মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে তড়িৎ ঋণাত্মকতার উপরে। কোন যৌগের চার্জের মান মানে একই সাথে থাকা অবস্থায় মাইনাস হবে নাকি প্লাস হবে সেটা ডিপেন্ড করবে তড়িৎ ঋণাত্মকতার উপরে। মনে করো এই দুটো যৌগের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 3.5, ফ্লোরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান হলো 4। তাহলে এখানে কে মাইনাস হবে, অবশ্যই ফ্লোরিন। তাহলে ফ্লোরিন হবে মাইনাস, অক্সিজেন হবে প্লাস। তাহলে এই ক্ষেত্রে অক্সিজেনের চার্জ হবে অক্সিজেন 2+, আর ফ্লোরিনের চার্জ হবে ফ্লোরিন মাইনাস। কিসের ভিত্তিতে, তড়িৎ ঋণাত্মকতার ভিত্তিতে। ওকে ফাইন, হয়ে গেল। এবার আসো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়ে থাকে, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়ে থাকে, তাহলে সেই সমস্ত যৌগগুলোকে আমরা বলি হচ্ছে পোলার যৌগ। কি যৌগ, পোলার যৌগ। এখন পোলার যৌগের একটা এক্সাম্পল কেমন হতে পারে, মনে করো আমি তোমাকে লিখলাম পানি, H2O, যেখানে অক্সিজেন তড়িৎ মান হলো, অক্সিজেনের জন্য তড়িৎ মান হলো কত, 3.5, হাইড্রোজেনের জন্য তড়িৎ মান হলো কত, 2.1। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 1.4। তাহলে এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, 0.5 থেকে 1.9 এর মধ্যে পড়ছে। তার মানে এটা কি যৌগ, পোলার যৌগ। এর চেয়ে যদি কম হয়, 0.5 এর তুলনায় যদি কি হয়, 0.5 এর তুলনায় যদি কম হয়, তাহলে সেই সমস্ত যৌগগুলোকে আমরা বলি হচ্ছে সমযোজী যৌগ। তো বলে ফেললাম, তাহলে এগুলাকে আমরা বলতেছি হচ্ছে তোমার অপোলার যৌগ। অপোলার যৌগ। এর চেয়ে যদি বেশি হয় সেই যৌগগুলোকে আমরা বলতেছি আয়নিক যৌগ। কি যৌগ, আয়নিক যৌগ। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 পোলার যৌগ, 0.5 এর চেয়ে কম অপোলার যৌগ, 1.9 এর চেয়ে বেশি আয়নিক যৌগ। এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি কোনো ক্ষেত্রে শূন্য হয়, শূন্য হয়, সেক্ষেত্রে আমরা সেই যৌগগুলোকে বলতেছি বিশুদ্ধ সমযোজী
যৌগ, বিশুদ্ধ সমযোজী যৌগ। আই হোপ তড়িনাত্মকতা সম্পর্কে একটা সবার আইডিয়া ক্রিয়েট হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা তড়িনাত্মকতা মানগুলোর কেমনে মনে রাখাইছি সে একটা টেকনিক দেখাইছি। 2 নম্বর পর্যায়ে 0.5 করে বাড়াবা, কত করে বাড়াবা 0.5। 3 নম্বর পর্যায়ে 0.3 করে বাড়াবা, শেষ। বোঝা গেছে কিনা? তাহলে আর মুখস্থ করতে হলো না। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কত 2.1, শেষ হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের তড়িনাত্মকতা। তাহলে তড়িনাত্মকতা সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাইছি। এবার আমরা আমাদের আগের ওখানে ফেরত যাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে যতটুকু ছিলাম, আমরা হচ্ছে গ্রুপ 16 মৌল সময়ের হচ্ছে যে অক্সাইড গঠন এখানে ছিলাম। দেখেন এখানে কি লেখা আছে, দেখেন UF2 গঠিত হলেও UF4 UF6 গঠিত হয় না। এর পিছনে কারণ কি? ওই যে বলছিলাম মনে আছে, ফাঁকা ডি অরবিটাল। তাহলে আমরা এখানে যেটা করব, অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রোবিন্যাস করে দেখব। অক্সিজেনের ইলেকট্রোবিন্যাস করে দেখব। আমাদের প্রশ্ন দাঁড়াইছে UF2 গঠিত হয়, UF4 হয় না, UF6 হয় না। এর পিছনে কারণ কি? অক্সিজেনের ইলেকট্রোবিন্যাস করে দেখি। ইলেকট্রোবিন্যাস করলে আমি পাচ্ছি 1s2 2s2 2p4, তাই না? তাহলে এখানে আমার এখানে কি 2d পসিবল? নেভার, এখানে 2d পসিবল নয়। তাহলে আমার এখানে স্পেস ফাঁকা আছে কয়টা? 2p এর মধ্যে অনলি 2টা, কারণ আমি পাচ্ছি 2px 2py 2pz এক। তাহলে এখানে স্পেস ফাঁকা আছে কয়টা? 2টা। তাহলে আরো তাহলে এখানে ফ্লোরিন প্রবেশ করতে পারবে কয়টা? এখানে একটা, এখানে একটা, 2টা। তাহলে এখানে 4টা পসিবল? নো। 6টা পসিবল? নো। কিন্তু আমরা চাইলে এই যৌগগুলো গঠন করতে পারবো। যেমন মনে করো অক্সিজেন। অক্সিজেন কত নম্বর গ্রুপের? 16 নম্বর গ্রুপের। অন্যদিকে সালফার হলো কত নম্বর গ্রুপের? 16 নম্বর গ্রুপের। কিন্তু সালফারের ক্ষেত্রে SF4 SF6 পসিবল। SF4 ও গঠিত হবে, SF6 ও গঠিত হবে। কারণ কি? কারণ একটাই, সালফারকে যদি আমি ইলেকট্রোবিন্যাস করি তাহলে পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p4 এবং এখানে 3d0 অর্থাৎ ফাঁকা ডি অরবিটাল আছে। ফলে ফাঁকা ডি অরবিটাল থাকাতে আমি 4টা ফ্লোরিন যুক্ত করতে পারবো, 6টা ফ্লোরিন যুক্ত করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে, ফাঁকা 2d অরবিটাল না থাকার কারণে এখানে UF4 কিংবা UF6 গঠিত হবে না। কনসেপ্ট ক্লিয়ার? এবার আসেন, তাহলে এই জিনিসটা পারবো ইনশাল্লাহ, এই জিনিসটা ইনশাল্লাহ পারবো। UF4 UF6 গঠিত হবে না। এবার নিচে আসো, যেমন দেখেন এখানে লিখে দিছে SF4 SF6 গঠন করা সম্ভব। তাদের ক্ষেত্রে কি হয়েছে? অষ্টক সম্প্রসারণ হয়েছে। আমি বলছিলাম অষ্টক সম্প্রসারণ হয়েছে 3টা যৌগের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে, সালফারের ক্ষেত্রে, সিলিকনের ক্ষেত্রে, অর্থাৎ 14 15 16 3টা যৌগের ক্ষেত্রে কি হয়? অষ্টক সম্প্রসারণ হয়। নেক্সট আসেন, এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে হাইড্রেটের বৈশিষ্ট্য। হাইড্রেটের বৈশিষ্ট্য কক্ষ তাপমাত্রায় 16 নম্বর গ্রুপের হাইড্রেট সমূহের মধ্যে একমাত্র অক্সিজেনের হাইড্রেট পানি হলো তরল আর H2S হলো গ্যাস। এর পিছনে কারণ কি? কারণ একটাই, H2S এর ক্ষেত্রে দুর্বল মানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান, ফলে এটা গ্যাসীয় অবস্থা বিরাজমান। আর পানির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, ফলে এটা কি? তরল হয়ে থাকে। তাহলে কোন যৌগ তরল হওয়ার পিছনে যে বন্ধনটা, কোন যৌগের ভৌত অবস্থা তরল হওয়ার পিছনে যে বন্ডটা দরকার সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ডের উপস্থিতিতে কি হয়? কোন একটা যৌগ তরল হয়। তাহলে হাইড্রোজেন বন্ধন কেমন? মনে করো পানি, পানির যৌগটাকে আমরা লিখলাম, এই একটা পানির অণু, আরেকটা পানির অণু, আরেকটা পানির অণু, আমরা 3টা পানির অণু লিখলাম। এই 3টা পানির অণু লিখলাম। এই পানির অণুগুলোর মধ্যে এই যে আচ্ছা দেখেন মাঝখানে একটা করে দুর্বল আকর্ষণ বলের সৃষ্টি হয়েছে। এই যে দুর্বল বন্ডের সৃষ্টি হয়েছে, এই বন্ডের নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে ভালো মতো খেয়াল করতে হবে, এখানে অক্সিজেনের তড়িনাত্মকতার মান হচ্ছে 3.5, হাইড্রোজেনের ক্ষেত্রে তড়িনাত্মকতার মান হচ্ছে 2.1। তাহলে তড়িনাত্মকতার পার্থক্যের কারণে এখানে একটা দুর্বল আকর্ষণ বলের সৃষ্টি হয়েছে, ফলে একটা বন্ধন সৃষ্টি হয়েছে। ওই বন্ধনের নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ধন থাকলে কোন যৌগের ভৌত অবস্থা কি হয়? তরল। তাহলে পানির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন আছে, তাই এদের ভৌত অবস্থা কি হবে? তরল হবে। অন্যদিকে
H2S, এই ক্ষেত্রে কোনো ধরনের হাইড্রোজেন বন্ড নাই, ফলে এদের ভৌত অবস্থা তরল হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। কিন্তু এই ক্ষেত্রে কি বিদ্যমান, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। আই হোপ কনসেপ্ট ক্লিয়ার। এবার আসেন, তাহলে এবার দেখো কি লেখা আছে। H2O H2S এর বীজাণু ধর্ম আছে, কিন্তু কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে বীজাণু ধর্ম কি পায়, বৃদ্ধি পায়। তাহলে কি বলছে, কেন্দ্রীয় পরমাণুর যদি আকার বৃদ্ধি পায় তাহলে বীজাণু ধর্মও বৃদ্ধি পায়। তাহলে তুমি বলো তো আমাকে, অক্সিজেন এবং সালফার এদের মধ্যে আকার বড় কার? অবশ্যই সালফারের। তাহলে সালফারের বীজাণু ধর্ম বেশি হবে, অক্সিজেনের বীজাণু ধর্ম কম হবে। ঠিক আছে। অন্যদিকে অক্সিজেনের জারণ ধর্ম বেশি হবে, সালফারের জারণ ধর্ম কম হবে। আই হোপ সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার। সালফারের বিজারণ ধর্ম বেশি, অক্সিজেনের জারণ ধর্ম বেশি, এইটুক মাথায় রাখো, তাইলেই হবে। নেক্সট আসো, H2S হলো দুর্বল অ্যাসিড, কিন্তু H2O হলো কি প্রশম যৌগ, অর্থাৎ এটি অম্লও নয় ক্ষারীয় নয়, নিরপেক্ষ একটা যৌগ। কেন নিরপেক্ষ যৌগ? এখানে দেখো সিঙ্গেল অক্সিজেন আছে, তাহলে এটা নিরপেক্ষ যৌগ। আমরা সব সময় জানি অধাতুর অক্সাইড হয় অম্লধর্মী, ধাতুর অক্সাইড হয় ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড হয় কি অম্লধর্মী। আচ্ছা ঠিক আছে। এবার আসো গ্রুপ 16। গ্রুপ 16 তো পড়া শেষ মোটামুটি ভাবে। এবার আসবো গ্রুপ 17-তে। গ্রুপ 17-তে দেখেন, খেয়াল করেন, গ্রুপ 17-এর ভৌত অবস্থা এবং বর্ণ। ফ্লোরিন ফিকা হলুদ, ক্লোরিন সবুজ, ব্রোমিন লাল, আয়োডিন বেগুনি। এই চারটা জিনিস মাথায় রাখতে হবে। ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিন ও গ্যাস, ক্লোরিন ও গ্যাস। ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। ফ্লোরিন গ্যাসীয়, ক্লোরিন গ্যাসীয়, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। কালার কি? ফ্লোরিন ফিকা হলুদ, ক্লোরিন সবুজ, সবুজাভ হলুদ, ব্রোমিন তো লাল, এটা আমরা সবাই জানি, আয়োডিন বেগুনি কঠিন পদার্থ। শেষ। এই যে ভ্যান ডার ওয়ালস বল সবচেয়ে বেশি আয়োডিনের ক্ষেত্রে, আর সবচেয়ে কম ফ্লোরিনের ক্ষেত্রে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। শেষ। আর স্টেরেন এবং আয়োডিন হচ্ছে কি পুরোপুরি কঠিন পদার্থ, এগুলো জানতে হবে। হ্যালোজেন কারা? যে সমস্ত মৌলসমূহ লবণ উৎপন্ন করতে পারে, বা হচ্ছে রাসায়নিক ভাবে হচ্ছে লবণ উৎপন্ন করতে পারে, বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী, সেই সমস্ত যৌগগুলোকে বলা হয় হচ্ছে হ্যালোজেন। আচ্ছা ঠিক আছে। এবার নেক্সট আসেন, নেক্সট গ্রুপ 17। আচ্ছা, গ্রুপ 17-এর মধ্যে কি কি আছে? হাইড্রা অ্যাসিড আছে। হাইড্রা অ্যাসিডের মধ্যে সবচেয়ে তীব্র কোনটা? হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রা অ্যাসিড কারা? যারা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড ফর্মেশন করে, সেগুলোকে বলা হয় হাইড্রা অ্যাসিড। তাহলে হাইড্রা অ্যাসিডের মধ্যে ক্রম কি? হাইড্রা অ্যাসিডের ক্রম সবচেয়ে বেশি তীব্র হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, দেন হচ্ছে তোমার হাইড্রোজেন ক্লোরাইড, দেন হচ্ছে তোমার হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে এটা কিসের শক্তিমাত্রা? ঠিক আছে। আচ্ছা ইনশাল্লাহ এগুলো পারবো। এবার আমরা একটা স্পেশাল রিঅ্যাকশন শিখবো। সে রিঅ্যাকশনের নাম হচ্ছে অসামঞ্জস্যতা। অসামঞ্জস্যতা বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। আচ্ছা ঠিক আছে, রিয়েলি সরি টু সে, আমার এটা একটা স্পেলিং একটু সমস্যা হয়েছে, এই কারণে কথা আটকে যাচ্ছিল। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসামঞ্জস্যতার বিক্রিয়াটা আমরা এখন পড়বো। কথা একটু ভালো মতো খেয়াল করতে হবে। হ্যাঁ দেখেন, আমরা এখন পড়বো হচ্ছে অসামঞ্জস্যতার বিক্রিয়া। এই বিক্রিয়াটা কেমন? কোন বিক্রিয়ায় কোন মৌলের একই সাথে জারণ ও বিজারণ উভয়ই সংঘটিত হলে তাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। আচ্ছা ঠিক আছে। তাহলে কোন বিক্রিয়ায় একই সাথে জারণ এবং বিজারণ, কোন মৌলের একই সাথে জারণ এবং বিজারণ সংঘটিত হলে যে বিক্রিয়াটা মানে যে বিক্রিয়া সংঘটিত হয়, সেই বিক্রিয়ার নাম দিয়েছি কি আমরা? অসামঞ্জস্যতার বিক্রিয়া। আচ্ছা ঠিক আছে। এখন অসামঞ্জস্যতার বিক্রিয়ার ডেফিনেশন তো পারলাম।
এই ডেফিনেশনটা সবাই মাথায় রাখবে, ঠিক আছে? এই ডেফিনেশনটা সবাই মাথায় রাখবেন। আচ্ছা, এগুলো গেল। এবার আসেন এরপরে, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিক্রিয়াটা কেমন। যেমন মনে করো ক্লোরিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে কি কি উৎপন্ন হচ্ছে? ফার্স্ট অফ অল এখানে উৎপন্ন হচ্ছে মনে করো KCl প্লাস, আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এখান থেকে মনে করো KCl উৎপন্ন হয়েছে, এর পাশাপাশি আরেকটা স্পেশাল জিনিস উৎপন্ন হবে HOCl প্লাস হচ্ছে H2O। এখন কথা হচ্ছে এখানে ক্লোরিনের জারণ মান কত? এই বিক্রিয়ায় শুরুতে ক্লোরিনের জারণ মান কত? এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে 0। এখানে ক্লোরিনের জারণ মান কত? -1। এখানে ক্লোরিনের জারণ মান কত? +1। তাহলে আমি দেখতে পাচ্ছি একবার ক্লোরিনের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে মানে হ্রাস পেয়ে -1 হয়েছে, আর একবার ক্লোরিনের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে +1 হয়েছে। যেখানে জনসংখ্যা বৃদ্ধি পায় সেটা হলো কি, জারণ মান বৃদ্ধি পেলে জারণ ঘটে, জারণ মান হ্রাস পাইলে বিজারণ ঘটে। তাহলে যে বিক্রিয়ায় একই সাথে জারণ এবং বিজারণ, জারণ এবং বিজারণ উভয় প্রক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় কি? অসামঞ্জস্যতার বিক্রিয়া বা হচ্ছে কি ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। আই হোপ সবাই পারবো, ঠিক আছে? তাও বই থেকে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই, খেয়াল করো। এই যে Cl প্লাস, এখান থেকে KCl KOCl এবং H2, রিয়েলি সরি আমার এখানে লেখার সময় আমি হচ্ছে KCl এর জায়গায় হচ্ছে H লিখে ফেলছি, হ্যাঁ? আচ্ছা, এটা আমি মুছে ঠিক করে দিচ্ছি, খেয়াল করুন। আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে KOCl। আচ্ছা, খেয়াল করে নেই, রিয়েলি সরি। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে তোমার আরো জানতে হবে হচ্ছে আরেকটা বিক্রিয়া আছে উপরে সোডিয়ামের সাথে, সেটাও পড়বা, এবং পানির সাথে বিক্রিয়া সেটাও পড়বা, এই যে এটাও পড়বা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো বিক্রিয়া হচ্ছে কি আমাদের বইয়ের ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন বা হচ্ছে কি অসামঞ্জস্যতার বিক্রিয়া। ওকে ফাইন, এবার আসো গ্রুপ 18। আচ্ছা, একটা জিনিস এখানে লেখা আছে দেখো, ক্লোরিন জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে, জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে। ওই যে বললাম, যার ক্ষেত্রে হচ্ছে বিজারণ হয়েছে সেই ক্ষেত্রে হয়েছে জারক, আর যার ক্ষেত্রে জারণ ঘটছে সেই হয়েছে কি মানে বিজারক। তাহলে অনেকের মধ্যে জারক বিজারক এগুলো নিয়ে কনসেপ্ট গুলাই যায়, তাদের জন্য আমি একটু ক্লিয়ার করে দিই, ভালো করে খেয়াল করো। জারণ, বিজারণ, বিজারক, জারক, জারণ। এখানে আমি একটা ওয়ার্ড মনে রাখবো, তেজ। তেজ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করলে হয় হলো, ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ। ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে জারণ, গ্রহণ করলে বিজারণ। জারণ ঘটে কে? জারণ ঘটে কার ক্ষেত্রে? বিজারকের ক্ষেত্রে। আর বিজারণ ঘটে কার ক্ষেত্রে? জারক, জারকের ক্ষেত্রে। আই হোপ সবাই পারবো। জারণের ক্ষেত্রে, জারণ ঘটে কার ক্ষেত্রে? বিচারক হইলে জারণ ঘটাবে, জারক হইলে বিজারণ ঘটাবে। কনসেপ্ট ক্লিয়ার, আর লাগবে না। এই জিনিসটা সবসময় মনে রাখবে। একটা ওয়ার্ড তেজ। তেজ মানে কি বলছি? ইলেকট্রন ত্যাগ করলে জারণ, এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য তেজ। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। আচ্ছা, সবাই একটু খেয়াল করে, এগুলো পারবে ইনশাল্লাহ। এবার এখানে একটা চার্ট দেওয়া আছে দেখো, এই যে এখানে নিষ্ক্রিয় মৌলের সাথে, নিষ্ক্রিয় মৌলের সাথে তোমরা আপাতত শুধুমাত্র এই প্রথম লাইনটা মনে রাখবা, বাকিটা আমি সংকরণের সাথে পড়াবো তোমাদেরকে। এই যে নিষ্ক্রিয় মৌল জ্যানন সাথে অতি সক্রিয় মৌল ফ্লোরিনের বিক্রিয়া ঘটে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস সমূহ সাধারণত অন্য কোনো গ্যাসের সাথে কি করে না, বিক্রিয়া করে না। কিন্তু তার মধ্যে নিষ্ক্রিয়র মধ্যে আবার সবচেয়ে সক্রিয় হচ্ছে জ্যানন, এবং বিক্রিয়া করে কার সাথে? ফ্লোরিনের সাথে। ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে তিনটা যৌগ উৎপন্ন করে, সেই যৌগগুলো হচ্ছে জ্যানন ডাইফ্লোরাইড, জ্যানন টেট্রাফ্লোরাইড, জ্যানন হেক্সাফ্লোরাইড। এই তিনটা যৌগের গঠন আমরা সংকরায়ন যখন পড়াবো নেক্সট টপিকে, ওই সংকরায়নের সাথে ব্যাখ্যা করবো, তাহলে তুমি বেশি বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, এগুলো গেল। ওকে, এবার এই পেজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এই পেজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেমন? এই লাইনগুলো ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, যেগুলো আমি দেখাই রাখছি। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বুনসেন শিখে বর্ণ সৃষ্টি করে না। তুমি শুধুমাত্র করোনা পর্যন্ত জানবা এমসিকিউর জন্য। সোডিয়ামকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়, এগুলোর ব্যাখ্যা কিন্তু আমি দিছি, বাট তুমি জেনে রাখবা। অ্যালুমিনিয়াম উভয়ধর্মী যৌগ, এটুকু জানবা। এরপর CCl4 পানিতে আদ্রবীজিত হয় না, কিন্তু SaCl4 আদ্রবীজিত হয়, জানলা। SnO2 উভয়ধর্মী অক্সাইড, PbO উভয়ধর্মী অক্সাইড, NCl3 আদ্রবীজিত হলেও NF3 আদ্রবীজিত হয় না, কারণ NF3 এর ক্ষেত্রে ফ্লোরিনের আকারটা কি খুবই ছোট। PCl3 আদ্রবীজিত হয়, দ্রুত ঘটে, উভয় ক্ষারধর্মী,
অধিক্ষারধর্মী, তরল, গ্যাস, বিজারণ ধর্ম আছে, উভয়ধর্মী যৌগ, অসামঞ্জস্যতার বিক্রিয়া, বিশেষ বিক্রিয়া। এই বিষয়গুলো জাস্ট রিডিং পড়ে যাবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই চারটা আমরা এমসিকিউর জন্য সবাই পড়বো, কেমন? এই যে এই জিনিসটা শিক্ষার্থীর কাজ বলে যেটা করে দেওয়া আছে এখানে, শিক্ষার্থীর কাজ, সেটা আমরা অবশ্যই পড়বো। এখন আমাদের ডি ব্লকের সাধারণ ধর্মগুলো পড়তে হবে। আচ্ছা, ডি ব্লকের সাধারণ ধর্মগুলো আমাদের এখন পড়তে হবে। সেখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে।